প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন স্টাডি ক্যাম্পাস চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আমি তন্ময় পাল, আর আজকে আমরা ক্লাস 11 ফিজিক্সের ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ যে অধ্যায়টা আছে তার প্রবলেম সেট 2 থেকে 11 ও 12 দাগের অঙ্কটা সলভ করব। ইতিমধ্যে আমরা প্রবলেম সেট 1-এর সমস্ত অঙ্কই সলভ করেছি। প্রবলেম সেট 2-এরও 3টে বা 4টে ভিডিও আপলোড করা আছে। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের অবশ্যই সেই ভিডিওগুলো ডেসক্রিপশন এবং এতে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমার মাস্টার ডিগ্রির পরীক্ষা সামনে আছে, ঠিক আছে? তো সেই জন্য এখন একটু ভিডিওটা একটু কম আসবে। পরীক্ষাটা শেষ হয়ে গেলে 27 বা 28 তারিখের পর থেকে আবার ঠিকঠাক যেরকম ভিডিও আসছিল সেরকম আসবে। আর এটাও জানিয়ে রাখি যে এরপরে তোমাদের নিউটনের গতিসূত্রের যে থিওরি ক্লাস প্লাস সঙ্গে সঙ্গে প্রবলেম যেটা চলছিল ভেক্টরটা যেভাবে হলো সেইভাবে তো হবেই, ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক। 11 দাগের কোশ্চেনটা বলেছে যে থিটা নতিকোণ বিশিষ্ট একটি মসৃণ অনুভূমিক মসৃণ নততল বরাবর নেমে আসতে একটি বস্তু যে সময় নেয়, নততল অমসৃণ হলে ওই একই দূরত্ব নামতে প্রথম ক্ষেত্রের n গুণ সময় লাগে। বস্তু ও নততলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্কের মান কত? তো এটা খুব ভালো কোশ্চেনটা দেখেই হয়তো বুঝতে পেরেছো। তো কিভাবে কি করব, তোমরা যদি নিজে পেরে থাকো তাহলে তো খুবই উত্তম। আর যদি না পেরে থাকো বা হয়তো পেরেছো কিন্তু কোথাও কনফিউশন আছে, তো যদি সেরকম হয়ে থাকে তাহলে ভিডিওটা দেখে নাও, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো ওখানে প্রথমে কি বললো, একটা নতকোণ, একটা নততল, একটা নততল আছে, সেই নততলটার এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা থিটা এখানে বলে দিয়েছে, ঠিক আছে? প্রথম অবস্থায় এই নততলটাই কোনো ফ্রিকশন কাজ করছে না। তো আগে নততলের ওই ব্যাপারগুলো বলার আগে আমি এই নততলের কি কি ঘটনা ঘটে সেগুলো আগে লিখে ফেলি। আগের ভিডিওটা যারা দেখেছো, এর আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা সমস্ত ডিটেলস আলোচনা করেছি যে এটা কোন দিকে এমজি কাজ করে না করে। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য রিকোয়েস্ট, তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসো, তাহলে তোমরা এই ব্যাপারগুলো সব জানতে পারবে। এই যে আমি এখন আঁকছি, কোন দিকে আর কাজ করছে, কোন দিকে এমজি, এটা এই অ্যাঙ্গেলটা থিটা কেন হলো, ঠিক আছে? এটা থিটা হলো, এটা থিটা বা কেন হলো, এগুলো কিন্তু সব আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। সেই জন্য এখানে আর ডিসকাস করছি না, তোমাদের জন্য আমি সেই ভিডিওটা লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই সেইগুলো দেখে নিও, তাহলে তোমাদের এটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। যদি এটা থিটা হয় তাহলে এদিকে এমজি কস থিটা কাজ করবে, আর এদিকে কাজ করবে কত, এমজি সাইন থিটা, ঠিক আছে? এইগুলো কাজ করছে, কোন দিকে কোন বলগুলোর ডিরেকশন আমি সব দেখিয়ে দিলাম। এবার দেখো, বস্তুটা বলেছে ওপর থেকে নিচে নামবে, তাই বলেছে। তাহলে ওপর থেকে নিচে নামলে এই যে ফ্রিকশন ফোর্সটা, সেটা নিশ্চয়ই এদিকে কাজ করবে, এই তল বরাবর, ঠিক আছে? এদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে। কিন্তু প্রথম ক্ষেত্রে বলেছে সেই নততলটা মসৃণ, তাই বলেছে। আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে একটা ফ্রিকশন কাজ করবে। তো আমি ওটা আলাদা আলাদাভাবে করব, ঠিক আছে? অসুবিধা নেই। প্রথমে তুমি ধরে নাও এই যে নততলটা এ বি আর সি, এই এ বি এর দৈর্ঘ্যটা তুমি ধরে নাও। ধরি এ বি নততলের দৈর্ঘ্য, তুমি একটা কিছু ধরে নাও সাপোজ এস বা এক্সও ধরতে পারো, এক্সই ধরো, এক্স, ঠিক আছে? এখানে যেহেতু কোনো একক দেয়নি, তাহলে এক্স একটা ইউনিট, এক্স একক, ঠিক আছে? এইবার তুমি এই ছবিতে যদি লক্ষ্য করো, সেই ছবি থেকে তুমি দেখতে পাবে, দেখো আর এর বিপরীতে কাজ করছে এমজি কস থিটা, তাহলে নিশ্চয় আর ইকুয়াল টু হবে এমজি কস থিটা, ঠিক আছে? আর এই এমজি সাইন থিটাটা কি করবে, যখন কোনো ফ্রিকশন কাজ করছে না, প্রথম ক্ষেত্রে বলেছে কোনো ফ্রিকশন কাজ করছে না, তাহলে এই এমজি সাইন থিটাটা ওই বস্তুটাকে ওপর থেকে নিচে নামতে সাহায্য করবে। এইটা আবার কোথা থেকে উদ্ভব হলো, এর উদ্ভব হয়েছে ওর নিজের ওজন থেকে, ঠিক আছে? আর যখন ফ্রিকশন থাকবে তখন এই ফ্রিকশন বলটাও আমাকে ক্যালকুলেট করতে হবে। তো আমি প্রথমেই ফ্রিকশন বলটা ক্যালকুলেট করে নিচ্ছি। আমরা জানি যে ফ্রিকশন বল বা ঘর্ষণ বল, এই যে এফ,
এফটা হয় মিউ ইন্টু আর এর সঙ্গে সমান, ঠিক আছে। মিউটা হচ্ছে কি এই তলের ঘর্ষণ গুণাঙ্ক, চলো ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এফ এর মান কত হবে, এফ এর ভ্যালু হচ্ছে আমার মিউ তো থাকলো, আর আর এর মান দেখো আগে বের করেছি এমজি কস থিটা, এটা আমি আপাতত বের করে রাখলাম, ঠিক আছে। এবার প্রথম ক্ষেত্রে কি বলেছে, প্রথম ক্ষেত্রে মানে কোনটা, যেখানে এফটা জিরো অর্থাৎ ফ্রিকশন নাই, ফ্রিকশন কাজ করছে না, মসৃণ তল, সেই ক্ষেত্রে আমাকে এই দূরত্বটা আমি ধরেছি কত, এই দূরত্বটা ধরেছি যে এক্স, ঠিক আছে। ওই বস্তুটার ওপর মোট বল কত হবে, তাহলে বস্তুর ওপর মোট বল কিন্তু এখানে কত, দেখো এই ফোর্সটা কিন্তু কাজ করছে না, ফ্রিকশনটা কাজ নেই, যেহেতু মসৃণ তল বলেছে তাই ফ্রিকশন বল থাকবে না, তাহলে শুধুমাত্র এই বলটাই কাজ করছে, সেটা কত হবে এমজি সাইন থিটা কাজ করছে। তাহলে আমরা জানি যে একটা বস্তুর উপর প্রযুক্ত বলকে যদি তার ভর দিয়ে ভাগ করে দিই আমি, তাহলে বস্তুটা ত্বরণ পাই। তাহলে অতএব বস্তুটির ত্বরণ কত হবে, সেটাকে তুমি একটা নাম দিয়ে দাও A1, সেই ত্বরণের মান এম দিয়ে ভাগ করে দাও, তাহলে মানে শুধুমাত্র জি সাইন থিটা, মানে অভিকর্ষ ত্বরণের একটা উপাংশ এদিক বরাবর কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি দেখো এখানে কি কি জানো তুমি, এই বস্তুটাকে যখন এখানে ছাড়া হবে তখন প্রাথমিক অবস্থায় তার বেগটা শূন্য থাকবে, যখন ছাড়া হবে তার প্রাথমিক অবস্থায় বেগটা শূন্য হবে, তারপর বেগটা আস্তে আস্তে বাড়বে, তাই না। এবং এই জি সাইন থিটা এই ত্বরণ নিয়ে কিন্তু সে নিচে নামতে থাকবে, এই দূরত্বটা জানো, প্রাথমিক বেগ জানো আর ত্বরণ জানো, আর তোমাকে টাইমটা তো বের করতে হবে। তো টাইমটা তুমি ধরে নাও যে প্রথম ক্ষেত্রে টাইমটা টি1 লেগেছে, তাহলে আমরা একটা সূত্র জানি, খুব সুন্দর সূত্র, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই যে সূত্রটা জানি, এই সূত্রে আমি এই ভ্যালুগুলো বসাবো। এস এর ভ্যালু কত ধরেছি, এস এর ভ্যালু ধরেছি দেখো এক্স, ভালো কথা, প্রাথমিক বেগ জিরো, তাই এই টার্মটা টোটালটা জিরো হয়ে গেল, আর এখানে প্লাস থাকলো এর মান কত, এর মান দেখো এই যে জি সাইন থিটা, আর টি স্কোয়ারটাকে আমি টি ধরলাম, টিটাকে টি1 ধরেছি তার স্কোয়ার, এখান থেকে আমাকে খুব সহজেই কিন্তু আমি এই টি1 স্কোয়ার বের করে নিতে পারবো, তাই না। তাহলে টি1 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এদিকে গুণ হয়ে গেল 2x থাকলো, আর নিচে জি সাইন থিটাটা আমার চলে এলো, ঠিক আছে। এটাকে তুমি একটা নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। এটা কখন ঘটলো, এটা তখনই ঘটলো যখন ওই বস্তুটা, এই যে তলটা, এই তলটা হচ্ছে মসৃণ তল, ঠিক আছে। এবার যদি দ্বিতীয় ক্ষেত্রে যদি তলটা মসৃণ না হয়, তলটা যদি মসৃণ না হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লিখো, দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ এফ ইজ নট ইকুয়াল টু জিরো, সেই ক্ষেত্রে ওই বস্তুটার উপর মোট বল কত হবে, বস্তুটির ওপর মোট বল, এক্ষেত্রে বস্তুটির উপর মোট বল কিন্তু শুধু এইটা নয়, তার কারণ পেছন দিকে একটা ফোর্স কাজ করছে, সেটা কি, সেটা হচ্ছে ঘর্ষণ বল, সেটা কত হবে এম জি সাইন থিটা, তো নিচের দিকে কাজ করছিল, এবার এটা আগে নিলাম কেন, তার কারণ বস্তুটা উপর থেকে নিচের দিকে নামছে, এইদিকে একটা ত্বরণ নিয়ে নামছে, তাই না, তার জন্য এই ফোর্সটাকে আগে নিলাম, সেটা থেকে এটা বিয়োগ করে দেবো, সেই এফ এর ভ্যালু কত আমি আগে বের করে নিয়ে রেখেছি, সেটা কত মিউ এম জি কস থিটা, ঠিক আছে। এটা হলো এই বস্তুটার উপর মোট বল, এখান থেকে তুমি এম কমন নিতে পারো, আমি পরে লিখছি, যে মোট বল পেয়ে গেছি, তাহলে মোট বলকে যদি আমি বস্তুটার ত্বরণ ভর দিয়ে ভাগ করে দিই, তাহলে ওর ত্বরণ পেয়ে যাব, তাহলে বস্তুটির ত্বরণ কত হবে, সেটাকে তুমি A2 বলো, A2 এর ভ্যালু হবে কত, দেখো এখান থেকে আমি এম কমন নিয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে, এম কমন নিয়ে এমটা কেটে যাবে, তাহলে এখানে অনলি দাঁড়াবে কত, জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, এটা দাঁড়ালো, ঠিক আছে। এখান থেকে জিও তুমি কমন নিয়ে লিখতে পারো, হচ্ছে জিটা কমন নিয়ে লিখেই দিলাম, হ্যাঁ, এখান থেকে জিটা কমন নিয়ে নিলাম, তাহলে এই সামনে একটা বা পেছনে একটা এরকম জি থেকে গেল, ঠিক আছে। এমটাও কমন এসেছিল, দিয়ে কি হয়েছে, এমটা এম এর সঙ্গে কেটে গেছে, তার কারণ বস্তুর উপর মোট বলকে যদি আমরা বস্তুর ভর দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাই, ত্বরণ পেয়ে যাই, তাহলে বস্তুটার ত্বরণ পেয়ে গেলাম। এবার একইভাবে এই যে এখানে সূত্রটা ইউজ করলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রতে আমি এই ক্ষেত্রে এই বস্তুটার ত্বরণ, তারপরে এই দূরত্বটা তো এক্সই হবে, বুঝতেই পারছো, আর টাইমটা বের করে নিতে পারবো। তাহলে আবার আমরা কি লিখবো, এই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাটাই কাজে লাগাবো, কাজে লাগিয়ে কি পাচ্ছি, এক্স এর মান তো এক্স ধরেছি আমি, ইউ এর ভ্যালু জিরো প্রাথমিক অবস্থায়,
এবং এটার ক্ষেত্রে কত হবে প্লাস হাফ থাকলো, এর ভ্যালু কিন্তু এটা বসাতে হবে, এর ভ্যালু হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা জি, আর একটা টি স্কোয়ার আছে, সেই টি স্কোয়ারটা এখানে আমি টি টু ধরে দিলাম, মানে টাইমটা টি টু ধরলাম, ঠিক আছে, আগে টি ওয়ান ধরেছিলাম, এটা টি টু ধরলাম। এবার এখান থেকে আমি টি টু এর ভ্যালুটা ক্যালকুলেট করব, বা টি টু ডাইরেক্ট লিখছি, টি টু ইকুয়াল টু এটার দিকে গুণ হয়ে গেল 2x, আর নিচে এই টোটাল টার্মটা চলে আসবে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাইরে জি, এটা চলে এলো, এটা 2 নাম্বার ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে। এইবার তোমাকে এই কোশ্চেনে যেটা বলে দিয়েছে সেইটাকে লিখে ফেলো। কোশ্চেনে বলে দিয়েছে যে প্রশ্নানুসারে কি বলেছে, এই প্রথম ক্ষেত্রে যে টাইমটা লেগেছিল সেটার এন গুণ হবে দ্বিতীয় ক্ষেত্রের প্রয়োজনীয় টাইম, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যে টাইমটা লাগলো সেটা প্রথম ক্ষেত্রে যে টাইম লেগেছিল তার এন গুণ হবে, অর্থাৎ এই টি টুটা টি ওয়ানের এন গুণ, এটাই বলেছিল কোশ্চেনটা, ঠিক আছে। এবার তুমি এই টি ওয়ান আর টি টুর ভ্যালুটা বসিয়ে দাও, দিয়ে একটু সিম্পলিফাই করো, তাহলে কিন্তু তোমার একটা সুন্দর ইকুয়েশন বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে টি টু এর ভ্যালু তো আমি এখানে বের করলাম, সেটা কত, এটা 2x, আচ্ছা এখানে রুট ওভার হবে, হ্যাঁ, তার কারণ এখানে টি স্কোয়ার আছে, হলো 2x রুট ওভার 2x বাই সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, একটা জি থাকলো, এখানে এন থাকলো, এনটা এটা এটা, আর টি টু এর ভ্যালু কত, এই টি ওয়ানের ভ্যালু কত, টি ওয়ানের ভ্যালু একটু বেরিয়েছিল এখানে, আমার ভুল হয়ে গেল, ওটাকে লিখে রাখতে হতো, ঠিক আছে। তো আমি একটু দেখে করে দিচ্ছি, টি ওয়ানের ভ্যালু ছিল কত 2x বাই, এই পার্টটা থাকবে না, এই পার্টটা, তাহলে জি সাইন থিটা তার রুট, এটা হয়ে গেল আমার টি ওয়ানের ভ্যালু। আচ্ছা এখানেও কিন্তু মনে হয় আমি রুটটা দিয়েছিলাম না খুব সম্ভবত, যদি না দিয়ে থাকি তাহলে ক্ষমা প্রার্থী, এখানে কিন্তু রুট হবে, তার কারণ এখানে টি স্কোয়ার আছে, হ্যাঁ, যদি না দিয়ে থাকে, আমি তো মুছে ফেলেছি, বুঝতে পারছি না দিয়েছিলাম কি না দিয়েছিলাম, ওটা তোমরা একটু ঠিক করে নিও যদি না দিয়ে থাকি, ঠিক আছে। এবার তুমি রুট রুট বোথ সাইডে তুলে দাও, রুট তুলতে গেলে কি করতে হবে, স্কোয়ার করতে হবে, তাহলে এখানে যেমন ছিল রুটটা উঠে গেল, রুটটা তুলে দিলাম আমি, মিউ কস থিটা বাই জি। এবার এখানে স্কোয়ার করতে গেলে এখানে কি হবে, এন এর স্কোয়ার হয়ে যাবে, তাই না, এন এর স্কোয়ার হয়ে গেল, আর এখানে থাকলো 2x বাই জি সাইন থিটা। এবার তুমি একটু লক্ষ্য করো, এখানে 2x আর 2x কেটে যাচ্ছে, জি জি কেটে যাচ্ছে, এবার তুমি একটু কোনাকুনি গুণ করে নাও, গুণ করে নিলে এটার সঙ্গে এইদিকে গুণ হবে আর এটার সঙ্গে এইদিকে গুণ হবে, তাহলে এখানে থাকছে এন স্কোয়ার সাইন থিটা মাইনাস এন স্কোয়ার মিউ কস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এবার মিউটাকে একদিকে রেখে দাও, দিয়ে এই সাইনটাকে এইদিকে নিয়ে চলে যাও, তাহলে এন স্কোয়ার মিউ কস থিটা ইকুয়াল টু কত হবে, এন স্কোয়ার সাইন থিটা মাইনাস সাইন থিটা। এখানে একটা স্টেপ জাম্প করা হলো, প্রথমত একটা মাইনাস কমন নিয়ে এটা হবে, ঠিক আছে। তারপরে বাকি পার্টটা আমি এখানে করছি। এবার দেখো এখান থেকে আমাকে মিউ এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে মিউ ইকুয়াল টু কত হবে, এদিকে দেখো দুটো সাইন থিটা আছে, তাহলে সাইন থিটাটা কমন নিয়ে নাও, সাইন থিটা কমন নিলে এখানে থাকছে এন স্কোয়ার মাইনাস 1, আর এই পাশে চলে আসছে কত, এই পাশে চলে আসছে এন স্কোয়ার কস থিটা, এই পার্টটা চলে আসছে এই পারে। এখান থেকে তুমি মিউ এর ভ্যালুটা বের করো, তো কত হচ্ছে, সাইন বাই কস মানে কত, ট্যান থিটা, ওটা আমি পরে লিখছি, এখানে এন স্কোয়ার মাইনাস 1 বাই এন, এটা তো থাকলোই, ঠিক আছে, এন স্কোয়ার, আর এখানে সাইন বাই কস মানে হয়ে গেল ট্যান থিটা, এটাই কিন্তু তোমার অঙ্ক, ঠিক আছে, এটাই তোমাকে প্রমাণ করতে হবে। এবার এখানে পরীক্ষায় যদি তোমাকে এই থিটা না বলে দিয়ে এখানে যদি থিটার একটা ভ্যালু দিয়ে দেয় বা এন এর একটা ভ্যালু দিয়ে দেয়, তাহলে পুরো নিউমেরিক্যালি তোমাকে এটা প্রমাণ মানে অ্যান্সারটা নিয়ে এসে দেখাতে হবে। কিন্তু যাই হোক, এরকম অঙ্ক আসলে তোমাকে এতদূর পর্যন্ত করতেই হবে, জেনারেলি করে নিবে, আমি যেমন করে অঙ্ক করাই, জেনারেলি করে নেওয়ার পর তারপরে তোমাকে মানটা বসাতে হয়। তো এখানে যদি ধরো এন এর মান 2 দিয়ে দিল, থিটার মান 30 ডিগ্রি দিল, তাহলে এটা তোমাকে টোটালটা ক্যালকুলেট করে তারপরে ভ্যালুটা নিউমেরিক্যাল ভ্যালুটা নিয়ে আসতে হবে। তো এটাই ছিল মোটামুটি 11 দাগের কোশ্চেনটা। যদি আমি এখানে ওই টি1 বের করতে গিয়ে যদি এখানে রুটটা না দিয়ে থাকি প্রথমে, তাহলে সেটা একটু ভুল হয়েছিল, মিস্টেক হয়েছিল, সেটা তোমরা অবশ্যই ঠিক করে নিও, ঠিক আছে। আর দিয়ে থাকলে তো খুব ভালোই। এটাই হলো তোমার 11 দাগের অঙ্কের অ্যান্সার। এবার 12 দাগের অঙ্কে চলে আসা যাক। 12 দাগের অঙ্কে বলেছে যে 200 কেজি ভরের একটি ব্লক এ
300 কেজি ভরের একটি ব্লক বি এর ওপর রাখা আছে। এ ব্লকটি একটি অনুভূমিক দণ্ডের সাহায্যে উলম্ব দেওয়াল সি বিন্দুতে দৃঢ়ভাবে যুক্ত আছে। চিত্রতে দেখানোই আছে, সেটা তোমরা 12 নম্বর কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে কীভাবে আটকানো আছে না আছে। যদি এ ও বি ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.25 এবং বি ও মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হয়, তাহলে বি ব্লকের ওপর কত অনুভূমিক বল প্রয়োগ করলে ব্লকটি চলতে শুরু করবে? ধরে নাও অভিকর্ষ ত্বরণের মান জি, জি এর মান কত? 10 বলে দিয়েছে। তো এই অঙ্কটা কিভাবে করব দেখে নিতে হবে। কোশ্চেনে যে ছবিটা দেওয়া ছিল না, সেটা আমি এখন একবার একে তোমাদেরকে ব্যাপারটা বলে দিচ্ছি, ঠিক আছে? এরকম একটা ছবি ছিল, এইখানে একটা বস্তু রাখা ছিল, ঠিক আছে? এই বস্তুটা সাপোজ বি বস্তু, যেটার ভর কিন্তু তোমাকে এখানে কোশ্চেনে বলে দিয়েছে 300 কেজি। আর এর উপরে আর একটা বস্তু আছে, ঠিক আছে, যেটার ভর কত? 200 কেজি বলে দিয়েছে। কোশ্চেন অনুযায়ী 200 কেজি বলা আছে। এই ওপরের বস্তুটাকে এই যে উলম্ব একটা দেওয়াল, সেটার সাহায্যে, একটা দণ্ডের সাহায্যে দৃঢ়ভাবে আটকানো আছে। আর এই 300 কেজি ভরের বস্তুটাকের উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে। এমন কোন বল প্রয়োগ করলে এই বস্তুটা এখান থেকে চলতে শুরু করবে, সেটাই তোমার কোশ্চেন। চলতে শুরু করবে মানে কি, এখানে চলঘর্ষণ গুণাঙ্কের কথাটাই বলা হয়েছে, চলঘর্ষণ মানে স্থিত ঘর্ষণের ম্যাক্সিমাম মানটার কথা বলা হয়েছে, ঠিক আছে? এবার তুমি বলো এইখানে আমাকে কটা জায়গায় ঘর্ষণ কাজ করবে, সেটা তোমাকে কিন্তু প্রথম জানতে হবে। দেখো দুটো স্পর্শতল, সেটা হচ্ছে একটা হচ্ছে এই তলটা, ঠিক আছে, আর একটা হচ্ছে এই যে মেঝের উপর আছে, এই মেঝের উপর। তাহলে দুটো জায়গায় ঘর্ষণ কাজ করবে। তাহলে এই বস্তুটাকে যখন আমি এদিকে টানবো, তখন আমার দুটো ফ্রিকশন ফোর্স কিন্তু কাজ করবে, একটা এই তল বরাবর এইদিকে, আর একটা এই তল বরাবর এইদিকে, ঠিক আছে? মাথায় থাকে জানো। তো আমি এই ফ্রিকশন ফোর্সটাকে আমি বলে দিলাম F1, আর এই ফ্রিকশন ফোর্সটাকে বলে দিলাম F2। এবার ফ্রিকশন ফোর্সগুলো কিভাবে বের করে, এটা তো আমরা সকলেই জানি, যে এই প্রথম ক্ষেত্রে যে একটা প্রতিক্রিয়া কাজ করবে, সেটা এই তল থেকে যে প্রতিক্রিয়া কাজ করবে সেটা N1 ধরে নাও, আর এই তল থেকে আর একটা প্রতিক্রিয়া কাজ করবে, সেটা কি গোটাটার ওপর কাজ করবে, তাই না? সেটাকে N2 বলে দাও। আমি এইখান থেকেই দেখাচ্ছি, এটা N2, ঠিক আছে? এই N1 আর N2 এর ভ্যালু কত হবে সেটা তো তোমরা অবশ্যই জানো, তাই না? তাহলে এখানে N1 এর ভ্যালু কত হচ্ছে, দেখো N1 এর ভ্যালু হচ্ছে, আমরা জানি যে একটা তলের উপর একটা বস্তু এইভাবে যদি থাকে, ঠিক আছে, তাহলে এটার ভর যদি এই M হয়, তাহলে নিচের দিকে mg কাজ করে আর উপরের দিকে আর কাজ করে। এখানে R1 আর 2 বলতে পারতে, ঠিক আছে? তাহলে R ইকুয়াল টু হয় mg, যদি এমনি প্লেন সমতলে থাকে তাহলে mg হয়। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা এই প্রথম বস্তুটার ক্ষেত্রে যে লম্ব প্রতিক্রিয়াটা কাজ করবে, সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি যে এখানে যে 200 গ্রামটা আছে, 200 কেজি, 200 ইন্টু জি, জি ফর অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? 200 জি, N1 কাজ করবে। তাহলে প্রথমে এই ফ্রিকশন ফোর্সটা কত হবে, এই F1 এর ভ্যালু হবে কিন্তু আমার মিউ mg হয়, সরি হ্যাঁ, মিউ n হয়। N1 এর মান হচ্ছে কত এখানে? 200 জি, ঠিক আছে? এটা F1 এর মান পেয়ে গেলাম। এবার তোমাকে এখানে মিউ এর ভ্যালুটাও বলে দিয়েছে। তা আমি অঙ্কটা প্রথমে জেনারেলি করি, ঠিক আছে, তারপরে ভ্যালুগুলো বসাবো। প্রথমে তুমি F1 এর মানটা বের করো। F1 এর মান তুমি জানছো হচ্ছে মিউ N1 হবে। N1 এর মান কত হবে? N1 এর মান হবে তোমার M1 জি, আপাতত ধরছি M1 এর মান কিন্তু এখানে 200 কেজি, ঠিক আছে? তারপরে F2 এর ভ্যালু বের করো। F2টা কত? আচ্ছা, এটাকে মিউ1 বলো, আর F2 এর ক্ষেত্রে এটাকে মিউ2 বলো। মিউ2 N2। এবার এইখানে যে N2 যেটা নিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু এই নিচের বডির উপর বডিটা আছে। তাহলে এই ক্ষেত্রে টোটাল মাসটা কত? টোটাল মাসটা হচ্ছে এইটা প্লাস এটা কিন্তু মাথায় থাকে জানো, হ্যাঁ? তাহলে এই N2 এর জায়গায় আমাকে কি লিখতে হবে? এই N2 এর জায়গায় লিখতে হবে মিউ2টা থাকলো, এখানে M1 প্লাস M2 দুটো মাসটাকেই চাপিয়ে দিতে হবে ইন্টু জি, ঠিক আছে? এই দুটো ফোর্স কিন্তু এই বস্তুটার উপর যখন আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব, তখন পেছনের দিকে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এবং এই আগের দিন বলেছিলাম আগের ভিডিওতে যে এই ফোর্সটা ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই বস্তুটার
একটা সীমাস্ত মানে এই বস্তুটা চলার উপক্রম করছে, অর্থাৎ এই যে সীমাস্ত ঘর্ষণ বলে পৌঁছে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ফোর্সগুলো কিন্তু অটোমেটিক বাড়তে থাকে, এই পেছন দিকে যে ফোর্সগুলো তৈরি হয়। এবং এই ফোর্সের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, যার জন্য কি এই বস্তুটা চলার উপক্রম করে। সেই কন্ডিশনটাই কিন্তু তোমাকে এখানে বলেছে যে এই বস্তুটা চলার উপক্রম করছে বা চলতে শুরু করবে, তাই বলেছে। এবং সেটাকে আমরা বলে থাকি স্থিত ঘর্ষণের চরম মান বা ম্যাক্সিমাম ভ্যালু, যেটা বা লিমিটিং ভ্যালু বলে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফোর্সটা আমাকে বের করতে হবে, এবং এই ফোর্সটা কখন বের করতে হবে? যখন এই বস্তুটা চলতে শুরু করবে। তার মানে এই ফোর্সটা আর এই দুটো ফোর্স, এদের যোগফল যদি সমান হয় তবেই লিমিটিং ভ্যালুতে থাকবে, তার আগে নয়। তার কারণ আমরা জানি এই ফোর্সটা যদি কম হয় তখন এমনই হবে যে চলবেই না। এই ফোর্সটা যদি আমি অল্প প্রয়োগ করতাম তাহলে এই বস্তুটা চলতে শুরুই করতো না, ঠিক আছে। তারপরে আরেকটু যদি বাড়াতাম তাহলে এইদিকে ফোর্স অটোমেটিক ক্রিয়েট হয়ে যেত, বেড়ে যেত, তখনও চলতো না। এমন একটা ফোর্সে গিয়ে এটা চলতে শুরু করবে যেক্ষেত্রে কিন্তু এই পেছনের দিকের বল আর ওই সামনের দিকের বল দুটো সমান হয়ে যায়, সেটাকে আমরা লিমিটিং ফ্রিকশন বলে থাকি। তাহলে বস্তুটি চলতে শুরু করবে কখন? এই যে এফ এর ভ্যালুটা যদি F1 আর F2 এর সঙ্গে সমান হয় তবেই চলতে শুরু করবে। বা F ইকুয়াল টু এই F1 এর মান কত করলাম? F1 এর মান করলাম μ1 m1g, আর F2 এর ভ্যালু কত করেছি? F2 এর ভ্যালু করেছি μ2 m1 প্লাস m2g, ঠিক তো? এবার এই ভ্যালুগুলো এবার যদি নিউমেরিক্যাল ভ্যালুগুলো পুট করে দাও তাহলেই হয়ে যাবে। F ইকুয়াল টু, এখানে দেখো জিটা কমন আসছে, জিটা কমন নিয়ে নাও, তাই তো? μ1 m1 প্লাস m1 প্লাস m2, μ2টা থাকলো, জিটাকে আমি একবারে বাইরে দিয়ে দিলাম আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, জিটা বাইরে দিলাম। এবার তুমি ভ্যালুগুলো বসাও। এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে আমি এখানে লিখেই রাখছি। এই m1 এর ভ্যালুটা কত দেওয়া আছে? m1 এর ভ্যালুটা দেওয়া আছে 200 কেজি, ঠিক আছে। m2 এর ভ্যালু দেওয়া আছে 300 কেজি, আর μ1 এর ভ্যালু দেওয়া আছে কত? 0.25, আর μ2 এর ভ্যালু দেওয়া আছে 0.2। এই ভ্যালুগুলো এখানে বলে দাও। আর জি এর ভ্যালু তো তোমরা সকলে জানো, কিন্তু এখানে 10 বলা আছে কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলা আছে। সে ভ্যালুগুলো এখানে পুট করো, তাহলে তোমার ফোর্সটা বেরিয়ে চলে আসবে। μ1 এর ভ্যালু কত দেখলে? μ1 এর ভ্যালু দেখলে তোমার 0.25, m1 তো হচ্ছে তোমার কত? 200, বসিয়ে দাও 200, ঠিক আছে। প্লাস এখানে 200 প্লাস 300, μ2 এর ভ্যালু 0.2, এটার পরে বাইরে এবার কত বসবে? বাইরে 10 বসবে, জি এর ভ্যালু 10। এবার তুমি এটাকে ক্যালকুলেট করো, এখান থেকে কত আসবে বলো তো? এখান থেকে আসবে 50। করবো? করে দেখাচ্ছি। 100 করলাম লসাগু, ঠিক আছে। এখানে থাকলো, এই লসাগু বলছি, দশমিকটা তোলার জন্য 100 হলো। এবার এটা কেটে যাবে, ওপরে হবে 2 দিয়ে এই ভ্যালুটা কত আসবে? 50। আমি আর এখানে করে দেখাচ্ছি না, আমি দেখিয়ে দিলাম কীভাবে 50 আসলো। 50 এটা যোগ করলে হবে 300, 300 লিখলাম। আর এটাকে করো 2 বাই কত আসছে? 10, তাই তো? এটা দিয়ে এটা কেটে দাও, তাহলে হচ্ছে কত? তাহলে হচ্ছে 60, তাই তো? তাহলে হচ্ছে 60, কিন্তু এটা তো 60 আসার কথা না, 100 আসার কথা। এটা কিভাবে হলো বুঝতে পারলে? এবার এই দুটো যোগ করে দেখো কত হচ্ছে। এটা যোগ করে হচ্ছে তোমার 200 আর 300 মানে 500, 500 থাকলো, আর এখানে থাকলো 0.2, 0.2কে যদি দশমিক তুলে দাও নিচে আসছে 10, ঠিক আছে। আর বাইরে তো একটা 10 আছেই, ওটা আমি পরে লিখছি, আগে এটা ক্যালকুলেট করি। এটা থেকে এটা দেখো 50 আছে, 50 দুনি 100, তাহলে আমি ডাইরেক্ট এখানে 100ই লিখলাম, আমি অত ঝামেলার মধ্যে যাচ্ছি না। আর বাইরে তো একটা 10 আছেই। এবার 100 আর 50 যোগ করলে হচ্ছে 150, তাই না? 150, তার সঙ্গে একটা 10, এই এত নিউটন ফোর্স কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তবে এই বস্তুটা এখান থেকে চলতে শুরু করবে। তো অঙ্ক খুবই ইজি ছিল, খুব একটা কঠিন অঙ্ক ছিল না আজকের অঙ্কগুলো। তো আজকে এই পর্যন্ত থাকলো। আমি বললাম যেটা, সেটা যেন মাথায় থাকে, সেটা হচ্ছে আমার পরীক্ষার কারণে আমি 26 তারিখ 27 তারিখের পর আগে পর্যন্ত আর ভিডিও আপলোড করতে পারছি না। তো এর জন্য আমি কিন্তু অসংখ্য ক্ষমা চাইছি তোমাদের কাছে। তোমরা অবশ্যই ক্ষমা করবে এবং একটু প্রার্থনা করবে যেন আমার রেজাল্টটা যেন ভালো হয়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।